আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার টেনে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তাসকিন সানির অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে মাঠে, শঙ্কা ক্রিকেট বোদ্ধাদের। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ ও রিটার্নিং অফিসারকে, বললেন সিইসি। বাংলাদেশে দুটি গভীর সমুদ্র বন্দর নির্মাণে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন, জানালেন রাষ্ট্রদূত। বললেন চলতি বছরই এদেশে বিনিয়োগ বাড়বে। গাইবান্ধার ফুলছড়িতে অজানা রোগ কুষ্ঠ বলেই প্রাথমিকভাবে ধারণা গবেষণা প্রতিষ্ঠানের দ্রুত চিকিৎসা শুরু হবে, জানালেন সিভিল সার্জন। এবং রাজশাহীর তানোরে বাঁশ ও গাছের ডালে বেঁধে নেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ লাইনে। ঝুঁকিতে গ্রামবাসীর জীবন, সমাধানের আশ্বাস পিডিবির। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সৌমিত্র শুভ্র। আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার টেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত 8টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির অজুহাতে যে দলটি গেল বছরের শেষের দিকে কয়েক দফা দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করে, সেই অস্ট্রেলিয়া আজ মাশরাফি বাহিনীর মুখোমুখি। তাই আজকের ম্যাচটি টাইগার সমর্থকদের কাছে পাচ্ছে বাড়তি মাত্রা। তার উপর তাসকিন ও সানি নিষিদ্ধ হওয়ার পর কিছুটা হতাশা কাজ করলেও আজকের ম্যাচে তার প্রভাব পড়তে দিতে চায় না টাইগাররা। 2014 সালের 1 এপ্রিল শেষবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে সময় বিশ্ব টি-20তে শক্তিশালী অজিদের সামনে তেমন সুবিধা করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা, হেরেছিল 7 উইকেটে। তবে সময় ঘুরে এখন পেরিয়েছে 2 বছর, বদলেছে বাংলাদেশের ক্রিকেটও। জয় পরাজয়ের হিসাবে গেল বছর আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছে টাইগাররা। নেপথ্য নায়ক ছিলেন অধিনায়ক মাশরাফি আর কোচ চন্দিকা হাথুরুসিংহে, যাদের নিয়ে বন্দনায় মেতেছে গোটা বিশ্ব। তবে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো নির্দ্বিধায় বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও নিরাপত্তা ঝুঁকির অজুহাত তুলে কয়েক দফা সফর বাতিল করে অস্ট্রেলিয়া। জানিয়ে হতাশা আর ক্ষোভে ফেটে পড়ে দেশের ক্রিকেট ভক্তরা। টি-20 বিশ্ব আসরে আবারও মুখোমুখি দুদল। বেঙ্গালুরুর মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল সহ উঠে আসছে আরও কয়েকটি ইস্যু। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তাসকিন ও আরাফাত সানি ছিটকে পড়ায় বেড়েছে দলের মনস্তাত্ত্বিক চাপ। কিংবা কাটার মাস্টার মুস্তাফিজ খেললে বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে শক্তিশালী অজিদের বিপক্ষে কতটা কার্যকরী হতে পারবেন তিনি, অথবা টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যানরা কি পারবেন রান খরা ঘোচাতে। সব মিলিয়ে যেন চ্যালেঞ্জের স্তূপ নিয়ে নামবে মাশরাফিরা। তবে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার বিবেচনায় বদলি 2 খেলোয়াড়ের মধ্যে সাকলাইন সজীবকে নামাতে পারে বাংলাদেশ। মিথুনের পরিবর্তে খেলানো হতে পারে নাসিরকে। এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে 3 দেখায় প্রতিবারই অস্ট্রেলিয়ার কাছে হারের হতাশা পেয়েছে বাংলাদেশ। কিন্তু এবার সব সমীকরণ আর চ্যালেঞ্জকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাশরাফিরা কি পারবেন ইতিহাস বদলে দিতে? মাকসুম আলম খান, সময় সংবাদ। টি-20 বিশ্ব আসর চলাকালীন তাসকিন ও আরাফাত সানির মতো দুজন নির্ভরযোগ্য বোলারকে হারানোয় মনস্তাত্ত্বিকভাবে কিছুটা ভেঙে পড়েছে বাংলাদেশ দল, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় প্রভাব ফেলতে পারে এমন শঙ্কা দেশের সাবেক ক্রিকেটারদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কাটার মাস্টার মুস্তাফিজ কার্যকরী ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তারা। অজিদের বিপক্ষে জয় পেতে পেশাদারিত্বের পরিচয় দিয়ে পুরো দলকেই একসঙ্গে জ্বলে উঠতে হবে বলেও মত দেন সাবেক ক্রিকেটাররা। সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যে দলটি এখন মত্ত জয়ের নেশায়, কিন্তু আচমকা টাইগারদের গুরুত্বপূর্ণ 2 সেনানী তাসকিন আর সানি ছিটকে পড়ায় অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের ড্রেসিং রুম যেন কিছুটা বিমর্ষ। এই পরিস্থিতি সামলে উঠতে পারবেন তো মাশরাফিরা? শঙ্কা আছে দেশের সাবেক ক্রিকেটারদের মনেও। টিম একটু ডিমোরালাইজ মনে হচ্ছে, বিকজ 2টা সেট প্লেয়ার খেলতে পারতেছে না। যখন when you go in a tour, প্রায় 2-3 সপ্তাহের মতো হয়ে গেছে একসাথে তারা ছিল। মানসিকভাবে কিছুটা তো আমাদেরকে উইক করা হয়েছে গত কিছুদিন যাবত আমাদের 2জন মেইন প্লেয়ারকে নিয়ে। তো সেটার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকারটাই স্বাভাবিক, বাট স্টিল আমার মনে হয় যে আমাদের টিম যথেষ্ট প্রফেশনাল। তবে তাসকিন সানিরা না থাকলেও স্বস্তির বিষয়, দলে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া সাকিব সহ দলের অন্য স্পিনাররা জ্বলে উঠলে অস্ট্রেলিয়ার মতো বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপকে ধরাশয়ী করাও সম্ভব, বিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের। ফজা এবং ওয়ার্নার 2জন লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, বাকি 4জন 6 নম্বর 6 পর্যন্ত বাকি 4জন কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান। তো আমরা স্বাভাবিকভাবেই জানি রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য কিন্তু লেফট হ্যান্ড স্পিনাররা একটু ডেঞ্জারাস হতে পারে। তো সাকিবের সঙ্গে আমার মনে হয় যে সাকলাইন থাকলেই সেটা আমাদের বেটার চয়েস হবে। বেঙ্গালুরুর যেরকম উইকেট দেখলাম তাতে মনে হচ্ছে মুস্তাফিজের বলটা এখানে কিছুটা গ্রিপ করতে পারে। হি ইজ এ গুড পারফর্মার, হি ইজ এ গড গিফটেড বোলার।
আর এমন না যে সে সাকসেস হয় নাই, তার জন্য কোনো প্রেশার না। চিন্তায় আছে বেঙ্গালুরুর উইকেটও। এই উইকেটে টস জিতলে আগে ব্যাটিং করার পরামর্শ সাবেকদের। তবে বাংলাদেশের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে যে অনেকটাই ছিটকে পড়বে অস্ট্রেলিয়া। এমন সমীকরণের কারণে জয়ের জন্য বেপরোয়া হয়ে উঠবে তারা। তাই অজিদের বিপক্ষে করা যাবে না ছোটখাটো ভুলও, পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। দে উইল কাম হার্ড, পাথরের মতো শক্ত হয়ে আসবে। আর এই পাথরকে ভাঙতে হলে আমাদেরকে 11 জনকে পারফরমেন্স করতে হবে। অ্যান্ড অস্ট্রেলিয়া তো পিঠ দেওয়ালে ঠেকে আছে, বিকজ দে হ্যাভ টু উইন। আগে ব্যাটিং করতে পারি, অ্যারাউন্ড 150 রান বোর্ডে দিতে পারি। আমাদের যে বোলিং ভেরিয়েশন রয়েছে এবং চমকগুলো রয়েছে, আমার মনে হয় 150-র কাছাকাছি বোর্ডে দিয়ে যদি আমরা অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাতে পারি তাহলে সেটা ভালো হবে। শক্ত প্রতিপক্ষের পাশাপাশি এই ম্যাচে টাইগারদের বড় চ্যালেঞ্জ কঠিন এক পরিস্থিতি। তবুও স্বপ্নবাজ ক্রিকেট বিশ্লেষকদের প্রত্যাশা অজিদের হারিয়ে অঘটন ঘটাবে মাশরাফিরা। লেফট স্পিনাররা একটু ডেঞ্জারাস হতে পারে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। পায়রা ও সোনাদিয়া বাংলাদেশের দুটি গভীর সমুদ্র বন্দর নির্মাণেই আগ্রহ রয়েছে চীনের। এমনকি অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে এ নির্মাণ কাজে অংশ নিতেও তাদের আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং। 2 বছর ধরে এদেশে বিনিয়োগ কমে এলেও চলতি বছর দৃশ্যমান অগ্রগতির আশাবাদ জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির 15%। সভ্যতার 500 বছর বহনকারী দেশটির সঙ্গে গত 4 দশক ধরেই শক্ত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলেছে বাংলাদেশ। এদেশে বিদেশি বিনিয়োগের বড় একটি অংশ আসে চীন থেকে, কিন্তু গত 2 বছর সেই বিনিয়োগ হঠাৎ কমে গেছে। পাকিস্তান, চীন, কাজাখিস্তানের মতো দেশে যেখানে বাড়ছে চীনের বিনিয়োগ, সেখানে ভূ রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশে কেন কমছে, এমন প্রশ্নের জবাবে আশার কথাই শোনালেন চীনা রাষ্ট্রদূত। প্রয়োজন থেকেই বিনিয়োগের প্রশ্নটি আসে। মানছি যে বাংলাদেশে বিনিয়োগ কম হচ্ছে, কিন্তু এবছর সেটা বাড়বে। কত পরিমাণ বাড়বে সেটা বলতে না পারলেও আশ্বস্ত করছি বিনিয়োগের দৃশ্যমান পরিবর্তন আসবে। শুরুতে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীন আগ্রহ দেখালেও সরকারের অগ্রাধিকার বিবেচনায় বর্তমানে পায়রা সমুদ্র বন্দর নির্মাণেও আগ্রহ রয়েছে চীনের। পায়রা কিংবা সোনাদিয়া হোক, সমুদ্র বন্দর বাংলাদেশেরই থাকবে। আমরা এটা নিয়ে যাব না, শুধু নির্মাণ কিংবা পরিচালনা পর্যায়ে আমরা যুক্ত হতে চাই। এমনকি অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আমরা আগ্রহী। পশ্চিমা বিভিন্ন দেশ বাংলাদেশের সন্ত্রাসবাদের ঝুঁকি নিয়ে যেখানে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে ব্যক্তিগতভাবে এদেশকে নিরাপদ মনে করেন এই কূটনৈতিক। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের ওপর পুরোপুরি কর্তৃত্ব না থাকায় নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে কোনো কেন্দ্রে সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের। কোন ভোট কেন্দ্রের ভোট গ্রহণে অনিয়ম হলে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়ী করা হবে। এছাড়া কোথাও আইন শৃঙ্খলাজনিত বিষয়ের অবনতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বে থাকবেন তাদেরকে দায়ী করা হবে। আমরা যাদের মাধ্যমে কাজ করি এই সমস্ত নির্বাচনে বেশিরভাগই কিন্তু আমরা অন্য ডিপার্টমেন্টের লোকের উপরে নির্ভর করছি। তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের জন্য ট্রেনিং দিই, তাদের উপরে আমাদের অতটা কর্তৃত্বও নেই। সেখান থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা কিংবা আমরা যে মাত্রায় চাই সেই মাত্রায় আমরা পাই না। এই জন্যই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকেই প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। ব্যুরোর প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালের সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনী সামগ্রী সংগ্রহ করতে জড়ো হন প্রিজাইডিং অফিসাররা। পরে পর্যায়ক্রমে তাদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। প্রথম ধাপে বরিশাল বিভাগের 271টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা 41,02,049 জন, আর কেন্দ্রের সংখ্যা 5,058টি। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে নির্বাচনী সকল সরঞ্জাম আমরা
প্রিজাইডিং অফিসারের কাছে আজকে তুলে দিলাম। আমরা এই উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে আমাদের যে নির্বাচন সামগ্রী আছে এগুলো আমরা বুঝে নিয়েছি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার 10টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। আর এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন আনসার ভিডিপি সদস্যরা। প্রতিটা ইউনিয়নে 2টি করে পুলিশের মোবাইল টিম কাজ করবে কালকে। তো আমি আশা করি আমাদের আগামীকালকের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। খুলনায় সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে যৌথ বাহিনীর মোট 20 জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোবাইল টিম রয়েছে পুলিশের, এছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আর প্রতি কেন্দ্রে পুলিশের 3 জন সদস্য এবং আনসারের 17 জন সদস্য, মোট 20 জন সদস্য প্রতিটা কেন্দ্রে রয়েছে। প্রথম ধাপে সিলেটের একটি উপজেলার 4টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সকালে গাড়ির সংকট দেখা দেয় নির্বাচনী সরঞ্জামগুলি কেন্দ্রে পৌঁছাতে কিছুটা সময় লাগে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। খুলনার বটিয়াঘাটা উপজেলার ফজলুলবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। তরিকুল, সৌমিত্র, আগামীকাল যে প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচন সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের অংশ হিসেবে খুলনার জেলার 67টি ইউনিয়নে কিন্তু নির্বাচন হবে আগামীকাল। তো সে লক্ষ্যে কিন্তু খুলনায় যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা কিন্তু খুলনার ইউনিয়নগুলোতে কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবং আমি এখন এই মুহূর্তে রয়েছি খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের হরিণটানা এলাকায়। এখানে ফজলুলবাড়ি যে স্কুলটি রয়েছে, এই ফজলুলবাড়ি স্কুল কেন্দ্রে আমি রয়েছি। এই স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 5320 জন ভোটার। এবং এর পাশাপাশি এখানে আমরা যে জিনিস উল্লেখ করতে চাই যে শহর সংলগ্ন বিধায় এখানে কিন্তু ভোটারের সংখ্যাটা একটু বেশি। এক্ষেত্রে পুরুষ 2700 পুরুষ ভোটার রয়েছে এবং নারী ভোটার রয়েছে 2500 নারী ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু এখানে যে প্রস্তুতিটা কিন্তু সম্পন্ন হয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু কথা বলতে যাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল। আমি তার কাছে একটু শুনতে যাচ্ছি যে এখানকার প্রস্তুতি এবং এখানকার সার্বিক অবস্থাটা একটু আমাদেরকে জানাবেন। ধরতে হবে। এইখানে মোটামুটি খুবই এসে দেখছি যে খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করছে, আইন শৃঙ্খলা বেশ ভালো রয়েছে। আমরা আশা করছি যে আগামীকালকে এখানে যে ইলেকশনটি হবে সেটি খুবই সুন্দর এবং উৎসবমুখর পরিবেশই হবে। আমার যে ভোট কেন্দ্র সেখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে যেমন 15টি বুথ রয়েছে এবং প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের সংখ্যা মিলিয়ে 46 জনের মতো, অর্থাৎ 15 জন সহকারী প্রিজাইডিং অফিসার আছে, 30 জন পোলিং অফিসার আছে। নির্বাচনী কাজে তারা সহায়তা করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং আনসার দিয়ে 21 জনের মতো, এবং তারা অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সুন্দর ভূমিকা এখন অবধি পালন করছে। আমরা আশা করছি আগামীকাল একটা চমৎকার নির্বাচন আমরা এই কেন্দ্র থেকে উপহার দিতে পারবো। সৌমিত্র, আপনারা এতক্ষণ শুনছিলেন এখানকার প্রিজাইডিং অফিসারের বক্তব্য। তিনি জানাচ্ছিলেন আমাদেরকে যে এখানকার তাদের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এখানকার কক্ষে যে বুথগুলো তৈরি, যারা ভোটার এসে সুশৃঙ্খলভাবে যাতে ভোট দিতে পারে এজন্য এখানে একটি প্যান্ডেল, সুদৃশ্য প্যান্ডেল তৈরি করা হয়েছে, যেখানে ভোটাররা এসে যেন গরমে কষ্ট না পায়, রোদে কষ্ট না পায়, এজন্য এই সুব্যবস্থাটাও এই কেন্দ্রে করা হয়েছে, যেটি একটি ব্যতিক্রম একটি বিষয়। এবং এর পাশাপাশি এখানে 3 তলা, এই স্কুল ভবনটি 3 তলা। এই 3 তলাতে কিন্তু প্রতিটা তলাতে কিন্তু এখানে ভোট কেন্দ্র রয়েছে। ভোটাররা ভোট দিবে, নারী এবং পুরুষ তারা পৃথকভাবে ভোট দিবে। তো এই ছিল সৌমিত্র আমার কাছে খুলনার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ফজলুলবাড়ি কেন্দ্র থেকে এখানকার ভোটের যে প্রস্তুতি তার সর্বশেষ খবর। তরিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে প্রথম দফায় অনুষ্ঠিতব্য দেশের অন্যান্য নির্বাচনী এলাকায় পৌঁছানো হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সরঞ্জামাদি। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সোমবার সকাল থেকে মাদারীপুরের শিবচরের 16টি ইউনিয়নের ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচন সামগ্রী সকল ইউনিয়নে সকল ভোট কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, আমাদের ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব থাকবে এবং তাছাড়া আমাদের কন্ট্রোল রুমও থাকবে, যার মাধ্যমে আমরা সার্বক্ষণিক এটা মনিটর করতে পারি। নোয়াখালীতেও কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও আনসার। প্রথম ধাপে নোয়াখালীর 15টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচনী সামগ্রী সংগ্রহ করতে সকাল থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জড়ো হন প্রিজাইডিং অফিসাররা। পরে এসব সামগ্রী পৌঁছানো হয় ভোট কেন্দ্রগুলোতে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এছাড়া র্যাব আর পুলিশ প্রায় 763 জন পুলিশ এখানে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন থাকবে। আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি কালকে আমরা একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে পারব। এছাড়া ভোলা ও পঞ্চগড়ের কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রথম দফায় মঙ্গলবার দেশের 734টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। উদ্বোধনের 13 বছর পেরুলেও আজও চালু হয়নি মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী 28 মার্চ ধার্য করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে 7 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এর আগে সকাল 10টার দিকে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। পরে 7 খুনের ঘটনায় দায়ের করা 2 মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে তাদের আবারও জেল হাজতে পাঠানো হয়। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় আলাদা 2টি মামলা করে নিহতদের পরিবার। চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির লাশ নারায়ণগঞ্জে নিজ গ্রামে দাফন করা হয়েছে। দুপুরে সোনারগাঁওয়ে নিজ গ্রামে বাবা মার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বাদজোহর দিতির লাশ তার জন্মস্থান সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামে নিয়ে আসা হয়। এ সময় তার পরিবার, নিকটাত্মীয় স্বজন ও গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েন। পরে সেখানে বাড়ির পাশে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আগামী শুক্রবার নিজ বাড়িতে কুলখানি উপলক্ষে দিতির জন্য বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। এর আগে সকালে শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় সহযোদ্ধা দিতিকে বিদায় জানান তার দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী ও স্বজনরা। এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে চিত্রনায়িকা দিতির মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। সোমবার সকাল 9:30টার দিকে গুলশানের বাসা থেকে দিতির মরদেহ নিয়ে আসা হয় তার সোনালী দিনের কর্মস্থল এফডিসিতে। 80 দশকের সারা জাগানো এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন সংস্কৃতি মন্ত্রী, চলচ্চিত্র অঙ্গনে দিতির সহকর্মীরা। দীর্ঘদিনের সহযোদ্ধাকে অকালে হারানোর বেদনা ছিল সবার কণ্ঠে। ভালো মানুষ ছিল, ভালো অভিনেত্রী ছিল, সবচেয়ে বড় আবার সন্তান ছিল। চলেন আমরা সবাই মিলে দোয়া করি। এখানে আর কিছু বলার নেই। আমি সবচেয়ে বড় কষ্টের যে আমি আমার সন্তানকে হারিয়েছি। নীতিবান একটা মেয়ে ছিল দিতি, সত্যি কথা। তো আমি দিতির আত্মার শান্তি কামনা করছি। সহশিল্পী হিসেবে অমায়িক ছিল এবং তার সাথে যারাই কাজ করেছেন তারা সকলেই তার কাছ থেকে সর্ব ধরনের সহযোগিতা পেয়েছেন। যে কোনো একটা ফ্লোর বরাদ্দ করা উচিত তার নামে, তাহলে আমরা সারা জীবন বা আমরা মরে যাওয়ার পরে আগামী প্রজন্ম তারা স্মরণ করতে পারবে। আমি তার যতটুকু সংসর্গ পেয়েছি, যার সঙ্গে যতটুকু কাজ করার সুযোগ হয়েছে, তাতে দেখেছি যে অভিনয়কে তিনি যেমন একদিকে হৃদয়ে ধারণ করেছিলেন, আরেকদিকে কিন্তু তিনি হৃদয়ে ধারণ করেছিলেন বাংলাদেশ।
শ্রদ্ধা জানানো শেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া চান দিতির মেয়ে। কখনো যদি ভুল করে উনি কিছু যদি কাউকে দুঃখ দিয়ে থাকে বা কোনো কারণে যদি কারো কোনো ছোটখাটো কমপ্লেইন যদি থাকে তার প্রতি প্লিজ আপনারা ওনাকে মাফ করে দিবেন। 2 দশকেরও বেশি সময় ধরে প্রায় 2 শতাধিক চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন খ্যাতিমান এই নায়িকা। রোববার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত এই গুণী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরে ছড়িয়ে পড়া অজানা রোগকে কুষ্ঠ বলেই প্রাথমিকভাবে ধারণা করছে রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান IEDCR। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, রোগীর হাত ও পায়ে সাদা দাগ দেখেই এমন ধারণা করা হচ্ছে। এদিকে রোগ শনাক্ত হলেই দ্রুত চিকিৎসা শুরু করা হবে বলে জানান গাইবান্ধার সিভিল সার্জন হেদায়েতুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল শাহীন। প্রথমে হাত ও পায়ে সাদা দাগ, তারপর আস্তে আস্তে শুকিয়ে চিকন হয়ে যায় আক্রান্ত স্থান। প্রায় 1 বছর ধরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরবাসীর শরীরে এমন রোগ বাসা বাঁধলেও এখনো তা শনাক্ত করা যায়নি। এ অবস্থায় রোগ শনাক্তকরণে গবেষণা চালিয়ে যাচ্ছে IEDCR। আমরা দেখছি যে সাদা হয়ে যাচ্ছে এবং এটার যে উপসর্গগুলি আছে সবগুলি কিন্তু লেপ্রোসির সাথে যায়। কুষ্ঠ রোগ যেটাকে বলে কুষ্ঠ, সেই কুষ্ঠটা লেপ্রোসি, এবং আমাদের বাংলাদেশে এখন এটা নাই বললেই চলে, কোনো কোনো এলাকায় আছে, তবে ওই এলাকায় কিন্তু এখনো এটা অনেক বেশি। রোগ শনাক্ত হলেই দ্রুত এর নিরাময়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যেহেতু এটা চামড়ার থেকে নমুনা নিতে হয়, তো চামড়ার নমুনাটা নেওয়াটা খুব সহজ না, কারণ ওখানে আবার এত রিমোট এলাকায় যে ওখানে যে চামড়া থেকে কেটে নেওয়াটা এটার রিস্ক থাকার কারণে আমরা প্রথমবার অতটা আমরা যাইনি, কিন্তু এখন আমরা সমস্ত ব্যবস্থা নিয়েই যাব যাতে আমরা এটা করতে পারি। তবে রোগটি নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানান গাইবান্ধার সিভিল সার্জন। এটা কোনো ছোঁয়াচে ব্যায়ামের মতো মনে হচ্ছে না আমাদের কাছে, কারণ বিভিন্ন কমিউনিটি বিভিন্ন রোগের হচ্ছে, একই স্কুলে পড়ে একই ক্লাস আছে, সেরকম কিছু নাই, সেজন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা মনে হচ্ছে যে নিউরোলজিক্যাল কোনো সমস্যা হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর তথ্য মতে গত 1 বছরে এই রোগে আক্রান্ত প্রায় 41 জনকে শনাক্ত করা হয়েছে। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। পাহাড়ের মনোমুগ্ধকর রূপে ভয়ঙ্কর সুন্দর বান্দরবানের থানচি আলীকদম সড়ক সাহসী ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে পর্যটন এলাকা। একদিন পেরিয়ে গেলেও উদ্ধার কাজ শুরু হয়নি সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া কয়লাবাহী কার্গো জাহাজের। নতুন করে দুর্ঘটনা এড়াতে শ্যালা নদীতে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে BIWTA। এদিকে এ ঘটনায় জাহাজ মালিকের বিরুদ্ধে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে বন বিভাগ। সকালে শরণখোলা থানায় মামলাটি দায়ের করেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাইদুল ইসলাম। এতে কার্গো মালিক ও মাস্টার সহ 6 জনকে বিবাদী করা হয়েছে। এদিকে এখনো ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে কাজ করছে জেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে গঠিত 2টি তদন্ত কমিটি। রোববার 1235 টন কয়লা নিয়ে শ্যালা নদীতে ডুবে যায় MV Sea Horse 1 নামে একটি কার্গো জাহাজ। 5 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলাটা দায়ের করেছি শরণখোলা থানায়। BIWTA আমাদেরকে অবহিত করেছে যে আজ থেকে সুন্দরবনের ভিতর দিয়ে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে এবং শরণখোলাতে 2টা পেট্রোল পোস্ট আমরা বসিয়েছি এবং তাদেরকে অবজার্ভ করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। রাজশাহীর তানোর উপজেলায় বাঁশ ও গাছে গাছে বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপজ্জনক হয়ে পড়েছে গ্রামবাসীর জীবন। প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হয় মাঠের কৃষকদেরও। গ্রামবাসীর অভিযোগ, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণে প্রাণ গেছে অনেকের। কিন্তু বৈদ্যুতিক খুঁটির জন্য বারবার আবেদন করলেও ব্যবস্থা নেয়নি পিডিবি। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাকিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুস সালাম। মূল সড়কের পাশে বিদ্যুৎ ট্রান্সফরমার থেকেই সংযোগ গেছে গ্রামে গ্রামে। তবে গ্রামে ঢোকার এই পথগুলোতে কোনো বিদ্যুৎ খুঁটি না থাকায় বাসে বাসে সংযোগ টেনেছেন গ্রামের লোকেরা। তাতে কাদা জলের এই ফসলি জমির ওপর ছেয়ে গেছে বৈদ্যুতিক তার। এছাড়া গ্রামবাসীদের জন্য বাঁশবাগান আর গাছের কাঁচা ডালে বাঁধা বিদ্যুৎ সচল তার মরণ ফাঁদে রূপ নিয়েছে। উপজেলার জিওল, চাঁদপুর, আকচা, বুরুজ সহ 9টি গ্রামের প্রায় 13 কিলোমিটার এভাবেই বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। মানে ঝড় হলে তো ওটা ছিঁড়ে পড়ে যাবে, ওটা তো আপনার এই
কারেন্টের খুঁটিলা জমিতে কাজ করলে আমরা সবসময় রিক্সের উপরে কাজ করি, যে কখন পড়ে যায়, যে আর্থিং থাকে কি পানি, একটা তার ছিঁড়া পড়ে গেল, একটা জমিতে হাল লিয়ালো, তাই হয়তো মারা গেল, অনেক লোকের মারা গেছে। বিদ্যুৎ অফিস কোনো ব্যবস্থা নেয় না, ব্যবস্থা নিতে বললে সময় আসুক, ড্রেসিং করা হয়েছে। গাছ থেকে গাছে টানা বৈদ্যুতিক এই সংযোগে ক্ষতিগ্রস্ত অনেকেই। নিজ শরীরে বছরের পর বছর সেই সাক্ষ্যই বহন করছে গ্রামবাসী। কাজ করতে যায় তারের ওই যা তারের জোরে ধরে ওই সম্পূর্ণ পুড়ে যায়। আমি মেডিকেলে ছিলাম 41 দিন। তারটা সরাইতে গেছিলাম আর কি, যাওয়ার সময় দেখেছি তারের ভিতরে লাইন আছে, সেটা জানতাম না। তারটা সরানোর সময় আমার এই অবস্থাটা হয়েছে। এখন এটাতে অনেক কাজ করতে সমস্যা হয়। তবে গ্রামবাসীর এই দুর্ভোগ দূর করতে দ্রুত বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা জানালেন পিডিবির এই প্রকৌশলী। চলতি অর্থ বছরের এপিপিতে কাজটা রাখা আছে। আমি আশা করছি অতি শীঘ্র এপিপির এই কাজটা শুরু হবে। এই কাজটা শুরু হয়ে কিছু কাজ হলেও গ্রাহক অন্ততপক্ষে তাদের বিরাট দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে আমি আশা করছি। তানোরে পৌর এলাকায় পিডিবির বিদ্যুৎ সংযোগ রয়েছে প্রায় 150 কিলোমিটার জুড়ে, আর গ্রাহক সংখ্যা 5,500। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সিরাজগঞ্জে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সকালে সদর উপজেলার গান্ধাইল রতনকান্দি আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের স্বজনেরা অভিযোগ করেন, জ্বরের কারণে 4 দিন স্কুলে যেতে পারেনি নরোত্তম কুমার নামে ওই ছাত্র। পরে আজ সকালে স্কুলে গেলে শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা তাকে স্কুলে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞেস করেন। এ সময় অসুস্থতার কথা জানালে তাকে বেত্রাঘাত করা হয় বলে জানান তারা। পরে স্কুল শেষে বাড়ি ফিরে এসে আবার অসুস্থ হয়ে যায় সে। এ সময় বাবা মা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। স্কুলে কামাই দিছি এই জন্য মারছে। আমার জ্বর গাতে দেন, তাদের নাম আনছে তখন পায়ে দিয়ে কাম দিছে, স্যার আমার দেন গায়ে জ্বর বলে তো জ্বর কি হয়েছে। ওকে একা না, শুধু আরো 2-4 জনকে এই স্কুল পালানোর কারণে একটু শাসন করছি, স্কুল কামাই দেওয়ার কারণে হালকা একটু শাসন করছি, এর বাইরে কিছু। আগামী 27 মার্চ হাইকোর্টের কার্যতালিকায় থাকা রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ক রিটটি খারিজ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। যারা কিছু ইসলাম বিদ্বেষী কুচক্রী মহল আছে, যারা রিট দায়ের করেছে, তাদের ফাঁদে যেন এ সরকার ফা না দেয়। এবং আমরা আদালতকে বেশি সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের কাছে আমাদের আবেদন, আদালত যেন এই রিট খারিজ করিয়ে দেয়। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ক্রিকেট প্রেমীরা। বিকেলে এমএ আজিজ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তাই অবিলম্বে এই 2 খেলোয়াড়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রতি যেন এ ধরনের অন্যায় আচরণ না করা হয় তা নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। লালমনিরহাটে রংপুর বিভাগ উন্নয়নের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে লালমনিরহাটের একটি আবাসিক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান। এ সময় বক্তারা অবিলম্বে রংপুর বিভাগের 8টি জেলায় গ্যাস সরবরাহ, লালমনিরহাট জেলাকে শিল্পাঞ্চল ঘোষণা ও বুড়িমারি স্থলবন্দরের আধুনিকায়ন সহ বিভিন্ন উন্নয়নের দাবি জানান। এ সময় তারা আরও বলেন, পিছিয়ে পড়া রংপুর বিভাগকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে না পারলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত 4 লেন রাস্তার দাবি জানাচ্ছি। রংপুর থেকে সরাসরি আমরা বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এমনিভাবে রেলপথ আমরা আমাদের দাবি জানাচ্ছি। আমরা গাইবান্ধা কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি এবং কুড়িগ্রামে আমরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাচ্ছি। উদ্বোধনের 13 বছর পেরোলেও আজও চালু হয়নি মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কার্যক্রম। এ কারণে নাগরিক সেবা নিতে নদী পাড়ি দিয়ে অস্থায়ী কার্যালয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের অভিযোগ, এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
অবশ্য জনপ্রতিনিধিদের দাবি, জনগণের সুবিধার্থে অস্থায়ী কার্যালয়ে বসেন তারা। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2002 সালে 25 লাখ টাকা ব্যয়ে জাজিরা এলাকায় মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। একই বছর 1 আগস্ট আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করা হলেও আজও চালু হয়নি এখানে কোনো কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, সব ধরনের নাগরিক সেবা নিতে নদী পাড়ি দিয়ে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে যেতে হয় তাদের। এতে যাতায়াত খরচের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। আমরা খেতে খামারে কাজ করি, একটা সার্টিফিকেট দরকার হইলে মাদারীপুর যাই আর কি মনে করেন যে আমাকে আনতে হয়। কারণ আনতে গেলে দূরে যাওয়া লাগে, এখানে থাকলে এটা চালু হইলে একটু সুবিধা হয়। ছোটবেলা থেকে দেখতেছি যে এটা তালা মারা বন্ধ। সার্টিফিকেট উঠাইতে মাদারপুর যাওয়া লাগে, তখন ওই জায়গা ভাড়া লাগে অনেক টাকা। এজন্য আমরা চাই স্থায়ীভাবে যে আমাদের ইউনিয়ন ভবনে মানুষজন বসে। অবশ্য জনপ্রতিনিধি বলছেন উল্টো কথা। তার দাবি, এলাকাবাসীর সুবিধার্থে তিনি অস্থায়ী কার্যালয়ে বসেন। এখানে তো আমরা মনে করেন বিদ্যুৎ ব্যবহার করি, আর সোলারের উপর তো পুরা কম্পিউটার আইটেম এগুলি ব্যবহার করা সম্ভব না। এটা আমাদের কোনো ইচ্ছা না। যদি জনগণের ওখানে আমরা বসে যদি ট্রায়ালে যাই, যদি দেখি না তারা সাপোর্ট করে বা এখানেই থাকেন, তাহলে আমরা যে কোনো মুহূর্তে আমরা বসতে রাজি আছি। বিষয়টি নজরে আসার পর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটির কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। কিছু মেরামতের কাজ বাকি আছে, আমি মেরামতের বিষয়ে উদ্যোগ নিয়েছি এবং মেরামত কাজ সম্পন্ন হলেই এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে অফিস করবে এবং তাদের অন্যান্য দাপ্তরিক কার্যক্রম তারা চলমান রাখবে। 24.5 বর্গ কিলোমিটার আয়তনের পাঁচখোলা ইউনিয়নের মোট লোক সংখ্যা 23,739 জন। সময় সংবাদ, মাদারীপুর। 6 বছর নিখোঁজ থাকার পর রহিমা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন নারী ফিরে গেলেন তার সন্তানের কাছে। বিকেলে সিলেট কারা কর্তৃপক্ষ তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেন। কারা কর্তৃপক্ষ জানায়, 2012 সালে রহিমা বেগমকে শহরের কানাইঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ, কিন্তু তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নাম ঠিকানা কিছুই জানাতে পারেননি। পরে পুলিশ উন্মাদ আইনে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। এরপর দীর্ঘ 6 বছর চেষ্টা চালিয়ে সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় ব্লাস্টের প্যারালিগাল কর্মীরা তার ঠিকানা খুঁজে বের করেন। পরে আজ বিকেলে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে তিনি সন্তানদের কাছে ফিরে যান। আমার মা একটু ব্রেনের সমস্যা ছিল, অনেক খোঁজাখুঁজি করছে, আমরা পাইনি, একা একাই আইসা পড়ছে। বিজ্ঞ আদালত তাকে তার আত্মীয় স্বজন খুঁজে বের করার জন্য নির্দেশ দিয়েছে এবং সেই মোতাবেক জেলা সমাজসেবা অফিসার, পুলিশ বিভিন্ন সোর্সের মাধ্যমে প্যারালিগালস এরা চেষ্টা করেছে তার অরিজিনাল ঠিকানা খুঁজে বের করার। রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে নেত্রকোনায় মানববন্ধন করেছেন 1975 পরবর্তী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধারা। দুপুরে বিরিশিটি কালচারাল একাডেমির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ময়মনসিংহ ও সুনামগঞ্জের ধর্মপাশা সহ বেশ কয়েকটি জেলার 5 শতাধিক প্রতিরোধ যোদ্ধা অংশ নেন। এ সময় বক্তারা প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। এর পাশাপাশি যে সকল প্রতিরোধ যোদ্ধারা নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়ারও দাবি করেন তারা। কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 3 বিদেশি নাগরিকের মরদেহ গ্রহণের জন্য কক্সবাজারে পৌঁছেছেন স্বজনরা। দুপুরে সদর হাসপাতাল মর্গে যান তারা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় মৃতদেহ কক্সবাজার থেকে নিয়ে যেতে কিছুটা দেরি হচ্ছে বলে জানান স্বজনরা। দ্রুত সময়ের মধ্যে তারা অনুমতি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বেসরকারি বিমান সংস্থা ট্রু এভিয়েশনের কর্মকর্তারা। 9 মার্চ পশ্চিম বঙ্গোপসাগরের নাজিরা টেক সমুদ্র পয়েন্টে একটি বেসরকারি কার্গো বিমান 4 আরোহী সহ বিধ্বস্ত হয়। এতে পাইলট সহ 3 জন নিহত ও 1 জন আহত হন। কার্গো দুর্ঘটনায় যে 3 জন বিদেশি নিহত হয়েছিল, আজকে তাদের অভিভাবক বা তাদের আত্মীয়স্বজন এসেছিল লাশ নেওয়ার জন্য, কিন্তু ট্রু এভিয়েশন কর্তৃপক্ষ অদ্যাবধি ফরেন মিনিস্ট্রি থেকে যে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা এখন পর্যন্ত ওরা করতে পারেনি, ম্যানেজ করতে পারেনি। যদিও তারা ফরেন মিনিস্ট্রি থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের বাংলা সরকারের পক্ষে জেলা প্রশাসক মহোদয় লাশ হস্তান্তর করবেন। গণতন্ত্রকে সুসংগঠিত করতে এবং ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করতে দেশব্যাপী অনুষ্ঠিত হলো স্কুল স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। দিনাজপুর স্টুডেন্টস প্রতিনিধি নির্বাচনকে নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেছেন তারা।
সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলেছে। কুড়িগ্রামে 354টি বিদ্যালয় এবং 221টি মাদ্রাসায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে একজন প্রধান এবং 6 জন সদস্য বিশিষ্ট ক্যাবিনেট গঠনে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে। ফরিদপুরে সকাল 9টা থেকে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের পর্যবেক্ষণে শুরু হয় ভোট গ্রহণ। লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়েছে ছাত্রছাত্রীরা। ফকির লালন শাহের স্মরণোৎসব উদযাপনের জন্য কুষ্টিয়ার সেউরিয়ায় চলছে নানা প্রস্তুতি। এরই মধ্যে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন ফকির দরবেশরা। সাধুদের সেবায় কোনো ত্রুটি না রাখতে দিনরাত স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ভক্ত অনুসারীরা। লালন একাডেমির মাজার রং করা, আলোকসজ্জা, লালন মঞ্চ সাজানোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হওয়া লালন স্মরণোৎসব চলবে টানা 5 দিন। টাঙ্গাইলে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় জিনিসপত্রের বাড়তি দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অভিযোগ থাকলেও মেলার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট তারা। তবে গতবারের তুলনায় ক্রেতা সমাগম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন বিক্রেতারা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দর্শনার্থী কম হচ্ছে বলে জানান আয়োজকরা। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 8 বছর পর টাঙ্গাইলে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয়রা ছাড়াও আশপাশের এলাকার হাজারো মানুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। প্রতিদিন শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ ভিড় করছেন মেলায়। চড়া দামে জিনিসপত্র কিনতে হলেও মেলার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। অনেক ভালো লাগতেছে, অনেক কিছু নতুন অনেক জিনিস আছে। একটু দামটা আর কি বেশি মার্কেট তুলনায়। কেনাকাটা যাও সবই পাওয়া যাচ্ছে, কিন্তু একটু দাম তুলনামূলকভাবে বাইরে থেকে একটু বেশি। মেলায় সালোয়ার কামিজ, শাড়ি, চুড়ি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে গতবারের তুলনায় ক্রেতাদের আনাগোনা কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। মেলাটাকে ভালোভাবে চালানোর জন্য এখানে প্রচারণা বৃদ্ধি করে হয়তোবা যারা আমরা দোকান মালিক আছি তারা হয়তো কিছুটা হইল ভালোভাবে যাইতে পারবে। বেচা কিনে আগের মতো নাই ইনশাল্লাহ। সামনে বেচা কিনে হবে এই আশায় আমরা আছি, দেখা যাবে কাস্টমারের কি অবস্থা। মেলার আয়োজক কমিটির সহসভাপতি বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে গ্রামগঞ্জ থেকে দর্শনার্থীদের আগমন কমে গেছে। গ্রাম অঞ্চলগুলিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, গ্রাম অঞ্চল থেকে লোক আসছে না। ডিউ টাইমে মেলাটা শেষ করতে হয়, তাহলে দোকানদাররাও ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো হয়ে গেছি অলরেডি, এটা বলার অপেক্ষায় থাকে না। লোকসানের হাত থেকে রেহাই পেতে মেলার সময়সীমা 1 বৈশাখ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেলায় মোট 90টি স্টল রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। এবার সাহসী ভ্রমণ পিপাসুদের জন্য ভয়ঙ্কর সুন্দর এক পর্যটন এলাকার খবর। বান্দরবানের থানচি আলীকদম সড়ক এ অঞ্চলের সবচেয়ে উঁচু রাস্তা। এর অপরূপ সৌন্দর্য যেমন মানুষকে বিমোহিত করবে, আবার সামান্য ভুল বা ছোট দুর্ঘটনায় কেড়ে নেবে সবকিছু। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাহসী পর্যটকদের জন্য চমৎকার একটি স্পট হতে পারে এই সড়ক। বান্দরবানের থানচি আলীকদম সড়ক ঘুরে এসে রিপোর্ট করছেন কমল দে, ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলায় এই অঞ্চলে যানবাহন চলাচলের উপযোগী সবচেয়ে উঁচু সড়কটির অবস্থান। পাহাড়ি পথে এঁকে বেঁকে যাওয়া এই সড়কটা কত ভয়ঙ্কর সুন্দর তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। কোথাও খাড়া পাহাড়, আবার কোথাও একেবারে ঢালু ডিম পাহাড় অংশটিকে ধরা হয় সবচেয়ে উঁচু, যেটি সমতল ভূমি থেকে অন্তত 850 মিটার উপরে। আশপাশে যতগুলো পাহাড় আছে তার মধ্যে এই ডিম পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি। এই রাস্তা দিয়ে পাহাড়ি বাঙালিদের গাড়িগুলো খুব সহজেই চলে যেতে পারে। এই রুট হওয়ার পর আমাদের জন্য সুযোগ সুবিধা হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া আসার জন্য খুব রিস্কের জায়গা। এরকম রাস্তার অনেক অন্য জায়গায় আছে মনে হয় না। আমার খুব সাবধানে আমাদের গাড়ি চালাইতে হয়।
থানসি জিরো পয়েন্ট থেকে আলীকদম পর্যন্ত 33 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের কাজ শুরু হয় 2006 সালে। 117 কোটি টাকার এই সড়কের কাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 14 জুলাই এর উদ্বোধন করেন। যেটাতে একজন পর্যটক যদি কক্সবাজার আসে, কক্সবাজার থেকে সে আলীকদম হয়ে থানচি দিয়ে বান্দরবান হয়ে রাঙামাটি থেকে সে সরাসরি চলে যেতে পারবে চিটাগাঙে, মানে পুরো একটা লুপের মতো করে। সুউচ্চ পাহাড়গুলোকে অক্ষত রেখে শুধুমাত্র ঢাল ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সড়কটি, যে কারণে এই সড়ক অতিক্রম করার সময় দেখা যায় পাহাড়ের নানা রূপ। নিরাপদে ভ্রমণ করতে পারবেন, কোনো যানজট নেই। বাম দিকে আপনি মিয়ানমার সীমান্ত এবং ডান দিকে আপনি বাংলাদেশের সুউচ্চ পাহাড় এবং সমতল ভূমি এবং বেলাভূমি আপনি দেখতে পাবেন। যারা একবার ভ্রমণ করবেন আমার মনে হয় তারা অবশ্যই দ্বিতীয়বার সেই ভ্রমণে যেতে ইচ্ছা পোষণ করবেন। বছরের যে কোনো সময় বান্দরবন সদর থেকে গাড়ি নিয়ে এই সড়ক ঘুরে আসা যায়, তবে বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা থাকায় কিছুটা ঝুঁকির মধ্যে পড়তে হয়। থানচি যে দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই, এক আবেগী পর্যটকের দেওয়ার লেখনীটি। এই আবেগী পর্যটকের কথাই সত্য, কারণ বান্দরবনে থানচি না আসলে বাংলার রূপরস উপলব্ধি করা যায় না। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত 5000 ফুট উপরে সুউচ্চ সড়কের মধ্যে, যেটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই থানচি আলীকদম সড়ক। আর এখানে আসলে চোখে পড়বে বিস্তীর্ণ পাহাড় এবং বৃক্ষরাজি। বলা হয়ে থাকে এই পাহাড়ে উঠলে চোখে পড়ে পুরো বান্দরবন। বান্দরবনের থানচি আলীকদম সড়ক থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার টেনে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তাসকিন সানির অনুপস্থিতিতে প্রভাব ফেলতে পারে মাঠে, শঙ্কা ক্রিকেট বোদ্ধাদের। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ ও রিটার্নিং অফিসারকে, বললেন সিইসি। বাংলাদেশে 2টি গভীর সমুদ্র বন্দর নির্মাণে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন, জানালেন রাষ্ট্রদূত। বললেন চলতি বছরই এদেশে বিনিয়োগ বাড়বে। গাইবান্ধার ফুলছড়িতে অজানা রোগ কুষ্ঠ বলেই প্রাথমিকভাবে ধারণা গবেষণা প্রতিষ্ঠানের। দ্রুত চিকিৎসা শুরু হবে, জানালেন সিভিল সার্জন। এবং রাজশাহীর তানোরে বাঁশ ও গাছের ডালে বেঁধে নেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ লাইনে, ঝুঁকিতে গ্রামবাসীর জীবন। সমাধানের আশ্বাস পিডিবির। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।